ভাই কি অবস্থা আপনাদের বলেন তো? এই তো ভাই, কোথায় যাচ্ছেন আজকে? এই যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা দোয়া প্রার্থী, আপনারা সবাই দোয়া করবেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব কম খরচে ঢাকা থেকে কলকাতায় যেতে পারেন এবং 2 দিনের মধ্যে কলকাতার আশেপাশে সমস্ত টুরিস্ট স্পট গুলো আপনারা কিভাবে ঘুরে আসতে পারবেন সেই ভিডিওটি আজকে আপনারা দেখতে পারবেন। তা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা আরো জানতে পারবেন আমরা কোন পোর্ট দিয়ে ঢাকা থেকে গিয়েছিলাম এবং খুবই অল্প খরচে আমরা কলকাতায় গিয়ে পৌঁছেছি, এবং আরো জানতে পারবেন আমরা একদিনের মধ্যে কোন কোন টুরিস্ট এলাকা আমরা ঘুরেছি। সবকিছু জানতে পারবেন এক ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করি আজকের এই ভ্রমণ। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা 3 বন্ধু মিলে, আমি, জাহাঙ্গীর, শিহাব, ক্যামেরাম্যান শিহাব আর জাহাঙ্গীর, আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের 11টা 45 মিনিটের ট্রেন। মূলত আমরা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কলকাতা পুরো শহরটা ঘুরবো, সিকিম যাবো। তো সিকিমও যাবো। টোটালি যতগুলা দর্শনীয় স্থান আছে আমরা ঘুরবো। কলকাতার যে দর্শনীয় জায়গাগুলি আছে আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সবাই সাথে থাকবেন আর দোয়া করবেন আমার ক্যামেরাম্যানের জন্য। যদি সুস্থ থাকে তাহলে দেখা হবে। এরই মধ্যে আমাদের ট্রেনটি লাইনে চলে এসেছে। আমরা যাব বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির মাধ্যমে, যেটি কমলাপুর থেকে রাত 11:30টায় বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আমরা বেনাপোল যাব না, আমরা যাব গেদে পোর্ট থেকে দর্শনা হোল্টে আমরা নেমে যাব। তো ঢাকা থেকে দর্শনা হোল্টের টিকিট ভাড়া হচ্ছে 480 টাকা। তো আপনারা যারা অনলাইনে টিকিট কাটবেন তারা অবশ্যই আগে থেকে টিকিট কেটে রাখবেন, নয়তোবা টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। ইতিমধ্যে আমরা ট্রেনের কাছে চলে এসেছি। এখনই আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম। ট্রেনে উঠে পড়ার পর কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিল। আপনারা জানেন যে ট্রেনটি পদ্মা সেতু হয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাবে। আমরা দর্শনা হোল্টে নেমে যাব। ওখান থেকে আমরা দর্শনা দিয়ে গেদে পোর্টে চলে যাব। সকাল 5টার মধ্যে আমরা দর্শনা হোল্টের কাছাকাছি চলে আসলাম এবং এখান থেকে নেমে আমরা একটি অটোরিকশা করে আমরা চলে গেলাম গেদে পোর্টে। দর্শনা রেলওয়ে স্টেশন থেকে গেদে পোর্ট পর্যন্ত অটো ভাড়া 30 টাকা করে জনপ্রতি। গেদে পোর্টে আসার পর আমরা এখানে ট্রাভেল ট্যাক্স পে করি 1000 টাকা। এটা আপনারা ঢাকা থেকেও পে করে যেতে পারেন, অথবা এখানে পোর্টে গিয়েও অনলাইনে দালালের মাধ্যমে দিতে পারবেন। দালালে প্রতি প্রসেসিং এর জন্য জনপ্রতি 150 টাকা করে নেয়। ওরা সম্পূর্ণ কাজ করে দিবে, শুধু আপনি ওদেরকে পাসপোর্টটা দিয়ে দিবেন। এবং ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞেস করে না, জাস্ট আপনার ছবি তুলবে, আপনি কোথায় যাবেন এটুকু বলার পরে ইমিগ্রেশন শেষ করে বিজিবির চেকপোস্ট শেষ করে আমরা চলে এসেছি নোম্যান্স ল্যান্ডে। এই জায়গাটুকু আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন, কিন্তু এখানে আপনি বর্ডার পার হওয়ার পরে এখানে দেখবেন বিভিন্ন ধরনের ব্যান দাঁড়িয়ে আছে এবং প্রতি ব্যান 150 রুপি করে। তো আমরা 3 জন ছিলাম, 3 জনে 50 রুপি করে দিয়ে এখান থেকে চলে যাচ্ছি বিএসএফ এর চেকপোস্টে। এই জায়গাটুকু আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন, 5 থেকে 10 মিনিট লাগবে হাঁটতে। হেঁটে আপনারা চলে যেতে পারবেন এবং রাস্তাটাও খুবই সুন্দর। তো আমরা খুব সকালবেলা এসেছিলাম, শীতের সকাল ছিল, তো আমরা আসলে দেরি করি নাই, আমরা তাড়াতাড়ি করে ব্যান নিয়ে চলে যাচ্ছি পোর্টের কাছে, বিএসএফ এর চেকপোস্টের কাছে। এখানে বিএসএফ এর চেকপোস্টে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আপনার লাগেজ বা ব্যাগ যেগুলো থাকবে সবগুলো কাপড় বা যাই কিছু থাকে না কেন ভিতর থেকে খুলে বের করে চেক করবে, কারণ এখানে কোনো স্ক্যানিং মেশিন নেই। এটাই এখানের একটি সমস্যা। আরেকটা বিষয় একটু বলে রাখি, এখানে কিন্তু বাংলাদেশের যে বিজেপির যে চেকপোস্ট ওইখানেও লাগেজ খুলে চেক করে, এবং ইন্ডিয়ার যে চেকপোস্ট বিএসএফ এর ওইখানেও আপনার লাগেজ সবকিছু খুলে চেক করবে ভিতরে কি অবৈধ কোনো কিছু আছে কিনা। বিএসএফ এর চেকপোস্টে আপনাকে তেমন কিছু জিজ্ঞেস করবে না। আপনার লাগেজ মালপত্র চেক করার পরে তারা ছবি তুলবে, ছবি তোলার পরে আপনি এখান থেকে একটি ভ্যান নিয়ে চলে যাবেন ইমিগ্রেশনে। এখানে ভ্যান ভাড়া হচ্ছে 50 টাকা। এক অটোতে 3-4 জন উঠতে পারবেন। সম্পূর্ণ ভাড়া হচ্ছে 50 টাকা দিয়ে আপনাকে ইমিগ্রেশনে নিয়ে যাবে, এবং ইমিগ্রেশনে যাওয়ার পর ওইখানে 50 রুপি করে একটি করে পাসপোর্ট প্রসেসিং করা হয় বিভিন্ন দালালের মাধ্যমে। তো আমরা যার মাধ্যমে করেছিলাম সে 50 রুপি করে নিয়েছিল, 3 জনে 150 রুপি দিয়েছিলাম, এবং সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা এখানে গেদে স্টেশনে চলে যাই। এটা গেদে রেলওয়ে স্টেশন। এখানে সকাল 9টায় ট্রেন আসে। এই গেদে থেকে কলকাতা পর্যন্ত টিকিটের মূল্য হচ্ছে মাত্র 30 রুপি, এবং যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। তো আমরা এখানে চলে আসলাম, ট্রেনটি মাত্রই চলে এসেছে এবং ট্রেনটি সম্পূর্ণ খালি ছিল, দেখতেছেন স্টেশনে কোনো মানুষ নেই। এই ট্রেনটি তার একটি মজার বিষয় হচ্ছে ট্রেনের কোনো সিট নাম্বার থাকে না এবং টিকিটেও কোনো সিট নাম্বার থাকে না। আপনি ট্রেনে ওঠার মাত্রই যে কোনো সিটে বসতে পারবেন। আর গেদে থেকে এমনিতেও কোনো যাত্রী থাকে না, সম্পূর্ণ ট্রেনটি ফাঁকা থাকে। তো আপনারা দেখতেছেন ট্রেনটি সম্পূর্ণ ফাঁকা, মাত্র এই ট্রেনটি আসছে। আপনারা সকালবেলা আসলে এরকম ভাবে ট্রেনটি দেখতে পাবেন, এবং ট্রেনটি দেখতেছেন অনেক বড় থাকে ভিতরে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা চলে আসলাম কলকাতায় এসে পৌঁছাতে আমাদের বেজে যায় প্রায় 12টা 1টার মতো বেজে যায়। তখন আমরা হোটেল খুঁজি এবং হোটেলে খুঁজতে অনেক দেরি হয়ে যায়। হোটেল খুঁজে আমরা হোটেলে ওঠার পর ফ্রেশ হয়ে আমরা তখন রাত্রে সন্ধ্যার দিকে একটু বের হই আমরা এটা দেখতেছেন রাতের কলকাতা। আমরা যে হোটেলটি নিয়েছিলাম সেটি 1200 রুপি করে প্রতিদিন।
রাত্রেবেলা আশেপাশে ঘোরার পর আমরা বাসায় চলে যাই এবং রেডি হয়ে যাই কালকের জন্য। পরদিন সকালবেলা আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে পড়ি কলকাতা শহর ভ্রমণের জন্য। তো প্রথমে আমরা চলে আসি নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেট এলাকা থেকে একটি ট্যাক্সি নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের সৌন্দর্য দেখতে যাব এবং যাওয়ার পথে আমরা আশেপাশে রাস্তাগুলোর সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং এখানে বিভিন্ন ধরনের আর্কিটেকচার রয়েছে যেগুলো অনেক পুরাতন এবং বিভিন্ন ধরনের স্ট্যাচু রাস্তার আশেপাশে আপনি দেখতে পারবেন এবং রাস্তাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং রাস্তাগুলো বিশাল বড় বড় ছিল এবং আশেপাশে বিভিন্ন ধরনের অনেক পুরাতন বড় বড় গাছও ছিল। তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজ ভারতের অন্যতম ঐতিহাসিক ও ব্যস্ত সেতু। এটি হুগলি নদীর উপর অবস্থিত এবং কলকাতা শহরকে হাওড়া শহরের সাথে সংযুক্ত করেছে। ব্রিটিশ শাসন আমলে নির্মিত এই সেতুটি 1943 সালে 3রা ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই ব্রিজটি বিশেষভাবে ক্যান্টিলিভার স্ট্রাকচারে নির্মিত, অর্থাৎ এটি কোনো পিলার বা খুঁটি ছাড়াই মাঝ নদীর উপর দাঁড়িয়ে আছে। ব্রিজটির মোট দৈর্ঘ্য প্রায় 705 মিটার এবং প্রস্থ 71 ফুট। এটি স্টিল দিয়ে তৈরি এবং এতে একটিও নাট বল্টু ব্যবহার করা হয়নি। সবকিছুই রিভেটিং এর মাধ্যমে জোড়া লাগানো। প্রতিদিন গড়ে 1 লক্ষের বেশি গাড়ি এবং 5 লক্ষ পথচারী এই ব্রিজটি ব্যবহার করে থাকেন, যার ফলে এটি বিশ্বের অন্যতম ব্যস্ত সেতু হিসেবে পরিচিতি লাভ করেছে। হাওড়া ব্রিজে সময় কাটানোর পর আমরা রওনা দিয়ে দিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামে উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমরা আবার রাস্তার আশেপাশে সৌন্দর্য উপভোগ করতেছিলাম। রাস্তায় যে পরিষ্কার দেখতেছেন আপনারা এবং আশেপাশে প্রচুর গাছপালা ছিল। রাস্তাঘাটে যে পরিমাণ গাছপালা, আসলে অন্য রাস্তায় এই ধরনের গাছপালা এভাবে দেখা যায় না। আমরা সাধারণত শহরগুলোকে দেখি বড় বড় বিল্ডিং এবং আশেপাশে কোনো রাস্তাঘাটে গাছপালা থাকে না। তো এখানে দেখতেছেন প্রচুর গাছপালা এবং আশেপাশে রাস্তা খুবই পরিষ্কার এবং রাস্তাগুলো অনেক চওড়া ছিল। তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি ভিক্টোরিয়া মেমোরিয়াল মাঠের সামনে। ভিক্টোরিয়ার সামনে আসলে আপনারা এই বিশাল একটি মাঠ দেখতে পারবেন। এই মাঠটি হচ্ছে অনেক বড়, এই মাথা থেকে ওই মাথা আসলে দেখা যায় না। আপনারা এখানে আসলে এখানে এসে ঘুরে যেতে পারেন এবং বিভিন্ন ধরনের খেলার মতো এখানে সুব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে খেলাধুলা করতে পারবেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা টিকিট কেটে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকে পড়বো। হাওড়া ব্রিজে সুন্দর একটি সময় কাটানোর পর আমরা চলে আসি ভিক্টোরিয়াতে। কলকাতা কেন্দ্রস্থলে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি রাজকীয় স্থাপত্য কীর্তি, যা তৈরি হয়েছিল ব্রিটিশ শাসন আমলে রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে। 1906 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1921 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পুরো ভবনটি মার্বেল পাথরের তৈরি আর চারপাশে রয়েছে অপূর্ব বাগান, জলাশয় ও মনোমুগ্ধকর পরিবেশ। এই মিউজিয়ামের ভিতরে রয়েছে অসংখ্য ঐতিহাসিক চিত্রকর্ম, ব্রিটিশ আমলের অস্ত্র, পোশাক ও নানা দুর্লভ নিদর্শন, যা ইতিহাস, শিল্পকলা ও স্থাপত্য ভালোবাসে তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, তাহলে আপনারা ইতিহাস সম্পর্কে খুব ভালো একটি ধারণা নিতে পারবেন। এই মিউজিয়ামের ভিতরে রয়েছে অসংখ্য ঐতিহাসিক চিত্রকর্ম, ব্রিটিশ আমলের অস্ত্র, পোশাক ও নানা দুর্লভ নিদর্শন। যারা ইতিহাস, শিল্পকর্ম ও স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য এটি এক অনন্য দর্শনীয় স্থান। এটা হচ্ছে ভিক্টোরিয়ার ভিতরের দৃশ্য। দেখতেছেন সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এর কারুকার্য দেখলে আপনি সত্যি অবাক হবেন, এত বছর আগে এটা কিভাবে আসলে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ভিক্টোরিয়ার পিছনের সাইড। এখানেও সামনে দেখতেছেন একটি মূর্তি তৈরি করা হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে বেড়াতে আসে। আপনারাও আসলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের সাইড। এখানে দেখতেছেন ফ্যামিলি সবাই চলে এসেছে এবং বিছানা চাদর পর্যন্ত নিয়ে এসেছে এখানে সারাদিন সময় কাটানোর জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরার পর আমরা চলে যাচ্ছি সায়েন্স সিটিতে, যেটি একটি আর্টিফিশিয়াল পার্ক। আপনারা সাথেই থাকুন, আমরা অবশ্যই সেই পার্কটি সুন্দরভাবে ঘুরে দেখাবো। আমরা এক লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়ার জন্য ম্যাক্সিমাম সময় ট্যাক্সি ব্যবহার করে থাকি, তবে এখানে বাস ভাড়া খুবই কম। আমরা 2-1 বার বাসে উঠেছিলাম। যারা একটু কম খরচে ঘুরতে চান তারা অবশ্যই বাস ব্যবহার করবেন। এরই মধ্যে আমরা সায়েন্স সিটিতে চলে এসেছি। আমরা আগেই বলেছি সায়েন্স সিটি একটি আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা একটি পার্ক। সায়েন্স সিটির বাইরে আপনি এসে দেখতে পারবেন একটি পানির ফোয়ারা তৈরি করা হয়েছে, এটি খুবই সুন্দর এবং চারদিকে পানি ছড়িয়ে দিচ্ছে। সায়েন্স সিটির বাইরে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে বিভিন্ন ধরনের টবের মতো সৃষ্টি করে রাখা হয়েছে। এগুলো আসলে আপনি অবশ্যই দেখতে পারবেন এবং দর্শনার্থীরা এগুলো দেখে খুবই আনন্দিত হচ্ছে এবং সৌন্দর্য উপভোগ করছে। সায়েন্স সিটি হচ্ছে ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য খুবই উপযুক্ত একটি জায়গা। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে যাবো আমাদের নেক্সট লোকেশনে। তো আজকের সর্বশেষ যে লোকেশনটি সেটি হচ্ছে প্রিন্সেপ গার্ডেন। ইতিমধ্যে আমরা চলে এসেছি প্রিন্সেপ গার্ডে। কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও জনপ্রিয় স্থান হলো প্রিন্সেপ গার্ড। এটি 1843 সালে ব্রিটিশ স্থপতি জেমস প্রিন্সেপের স্মরণে নির্মিত হয়েছিল। গ্রিক ও রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত এই গার্ডটি এখনও তার সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব ধরে রেখেছে। প্রিন্সেপ ঘাটে বসে হুগলি নদীর উপর ভাসমান বিদ্যাসাগর সেতু এর দৃশ্য খুবই অসাধারণ। এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, বরং কলকাতার ইতিহাস এবং ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। পর্যন্তই আমরা শেষ করব এবারের 2 দিনের কলকাতা ভ্রমণ। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।